বিসমিল্লাহির রহমানির রহিম। ভৈরব আদর্শ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে 2020-2021 শিক্ষাবর্ষের ছাত্রীদের সকলকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শের আলী, প্রভাষক ও উন্নতি শিক্ষণ, ভৈরব আদর্শ ডিগ্রি কলেজ, সিদ্ধিপাশা, অভয়নগর যশোর। করোনার এই মহামারীর মধ্যে প্রত্যক্ষভাবে ক্লাস নেওয়া সম্ভব নয়। সরকারের নির্দেশ মোতাবেক অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের শিক্ষা পাঠদান কিছুটা উপকৃত করার জন্যই সরকারি নির্দেশনা মোতাবেক আমরা অনলাইন ক্লাসগুলো পরিচালনা করে আসতেছি। আজকে তোমাদের সামনে যে ক্লাসটা আলোচনা করা হবে পৌরনীতি সুশাসন প্রথম অধ্যায়ের প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে। তৃতীয় অধ্যায়তে তোমাদের আছে মূল্যবোধ, আইন, স্বাধীনতা, সাম্য, ভ্যালুস, ল, লিবার্টি এবং ইকুয়ালিটি। এই আলোচনা করার আগে আমরা প্রথমেই মূল্যবোধটা কি এগুলো আগে আমি তোমাদেরকে জানাবো। পৌরনীতি ও সুশাসন সমাজ ও রাষ্ট্রের কিছু মৌল বিষয় বা প্রত্যয় নিয়ে আলোচনা করে। কারণ পৌরনীতিটি এমন একটি বিষয় যে বিষয়টা যে রাষ্ট্রের মৌলিক বিষয় এবং এর প্রত্যয় নিয়ে আলোচনা করে থাকেন। মূল্যবোধ, আইন, সাম্য, স্বাধীনতা, পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় সময়ের মধ্যে মৌল বিষয় হিসেবে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। এটা আমরা সবাই জানি। এই মৌল বিষয় বা প্রত্যয় পরস্পরের সাথে খুবই ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। কেননা তোমরা জানো এই বিষয়গুলো একে অপরের সাথে সম্পর্কিত, যার কারণে একটি রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। যেমন মূল্যবোধ থেকেই আসে আইন, আবার আইন স্বাধীনতা নিশ্চিত করে। আবার স্বাধীনতার জন্য সাম্যের প্রশ্নটি বড় হয়ে দেখা দিয়েছে, কারণ প্রত্যেকটার সাথেই আমরা একেবারে অন্তর্নিহিতভাবে নিহিত। কেননা এগুলো যদি না থাকে তাহলে আমাদের একটি রাষ্ট্রের সুশাসন কখনো প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই অধ্যায়ে আমরা কি জানতে পারবো? মূল্যবোধের ধারণা ও শ্রেণীবিন্যাস, মূল্যবোধ ও সুশাসন, আইনের ধারণা ও শ্রেণী বিভাগ, নৈতিকতার ধারণা, আইন ও নৈতিকতার সম্পর্ক, স্বাধীনতার ধারণা ও শ্রেণী বিভাগ, সাম্য ধারণা ও শ্রেণী বিভাগ, আইন, স্বাধীনতা ও সাম্যর পারস্পরিক সম্পর্ক ইত্যাদি বিষয় নিয়ে এখানে আমরা আলোচনা করব। সেগুলো পর্যায়ক্রমে আমরা তোমাদের সামনে আলোচনা করতে পারবো। শুরুতেই দেখা যাক আমরা যেটা আলোচনা করব যে কনসেপ্ট অফ ভ্যালুস, মানে এই যে মূল্যবোধের ধারণা, এইটা আমাদের কি ধারণা আছে মূল্যবোধ সম্পর্কে সেটা আগে আলোচনা আমরা করব। মূল্যবোধ হচ্ছে সমাজ কাঠামোর অবিচ্ছেদ্য উপাদান, এটা আমরা জানি। শাব্দিক অর্থে ভ্যালুস বা মূল্যবোধ অর্থ তুলনামূলকভাবে অর্থমূল্য বা দাম, যা অন্তর্নিহিত গুণাবলী। সাধারণভাবে মূল্য বা মূল্যবোধ বলতে বোঝায় কোনো বস্তুর দামের সাপেক্ষে অন্য কোনো বস্তুর তুলনামূলক দাম বা মূল্য, মানে পরস্পরের উপর নির্ভরশীল, একটির মূল্যের সাথে তুলনা করে একটি মূল্য তুলনা করা। আর সমাজে পরিচালিত মূল্যবোধের ধারণা হলো এমন একটি রীতিনীতি, আদর্শ ও লক্ষ্য যা সামাজিকভাবে অনুমোদিত ও সমর্থিত। মূল্যবোধ সম্পর্কিত বিভিন্ন সংজ্ঞা নিয়ে উপস্থাপন করা হলো। দেখা যাচ্ছে আমরা মূল্যবোধ সম্পর্কে এই পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে এর মতবাদ ব্যক্ত করেছেন। ওয়েবস্টার নিউ ওয়ার্ল্ড ডিকশনারি 1991 তে তিনি আলোচনা করেছেন মূল্যবোধ সম্পর্কে। তিনি বলেছেন কোনো বস্তুর সেই গুণাবলী যা কম বেশি সবার জন্য প্রত্যাশিত, তাৎপর্যপূর্ণ অথবা উৎকর্ষের মাত্রায় প্রশংসিত, এটি সমাজের বৃহত্তম অংশ কর্তৃক অনুমোদিত। তার কারণ কি এটি এমন একটি বিষয় যেটা সমাজ কর্তৃক স্বীকৃত এবং সমাজের অধিকাংশ জনগণ সেটা স্বীকৃতিপ্রাপ্ত। দ্বিতীয় হারমিন গেস সিমন তিনি বলেছেন যে 1966 মূল্যবোধের ব্যাখ্যায় তিনি বলেন একজনের ব্যক্তি যে বিশ্বাস করে, দৃষ্টিভঙ্গি অথবা আদর্শতার জন্য নিজে গর্ববোধ করে এবং তা প্রকাশ্যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করতে পিছুপা হয় না এবং যা স্বতঃস্ফূর্তভাবে সে পালন করতে থাকে, তাই হলো মূল্যবোধ। মানে কি এমন কোনো জিনিস যেটা আমি মূল্যবোধ মনে করি সেইটি করতেও সমাজের অন্যায়কে প্রতিহত করে ন্যায়কে প্রণয়ের তাগিদে আমরা সেই কাজগুলো করতে, এক্ষেত্রে আমাদের কোনো কুণ্ঠাবোধ হয় না। 3 ফ্রাঙ্কেল তিনি কি বলেছেন, দেখো মূল্যবোধ হলো আপেক্ষিক বা আদর্শগত ঐক্যের বোধ। তার মানে কি মূল্যবোধ হচ্ছে আবেগ এবং আপেক্ষিক মূল্যর ঐক্যের বোধ যদি আমাদের মধ্যে থাকে তাহলে এটা সম্ভব।
তিন, পিক তিনি কি বলে গেছেন দেখো মূল্যবোধ সম্পর্কে। মূল্যবোধ হচ্ছে সেসব কাজ, অভিজ্ঞতা ও নীতি যা মানুষের শুভবুদ্ধির ভারসাম্যপূর্ণ উন্নয়ন ঘটায়। একটি সমাজে সকল মানুষ শুভবুদ্ধির নয়, বিদায় তাদের মধ্যে যাদের শুভবুদ্ধি তাদের মধ্যেই যে আমাদের পারস্পরিক সম্পর্কর উন্নয়ন ঘটানোই হচ্ছে সমাজবিজ্ঞানী টি.আর. পোপেনো তিনি বলেছেন যে ভালো মন্দ, ঠিক বেঠিক, কাঙ্ক্ষিত অকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের সদস্যের যে ধারণা তারই নাম হচ্ছে মূল্যবোধ। স্টুয়ার্ট ডট তিনি কি বলেছেন দেখো, মূল্যবোধ হচ্ছে সেসব রীতিনীতির সমষ্টি যা ব্যক্তি সমাজের নিকট থেকে পেতে চায় এবং সমাজ ব্যক্তির নিকট থেকে তা লাভ করতে চায়, লাভ করে, তাই হচ্ছে মূল্যবোধ। এইচ.ডি. স্টেইন তিনি কি বলেছেন দেখো, জনগণ যা সম্বন্ধে আগ্রহী, যা তারা কামনা করে, যা তারা অত্যাবশ্যক বলে মনে করে, যার প্রতি তাদের গভীর শ্রদ্ধা বর্তমান এবং তা করতে তারা আনন্দ অনুভব করে, সেটি হচ্ছে মূল্যবোধ। নিকোলাস রেসা তিনি কি বলেছেন দেখো, মূল্যবোধ সম্পর্কে লিখেছেন, মূল্যবোধ হচ্ছে সেই সব গুণাবলী যা ব্যক্তি নিজের সহকর্মীদের মধ্যে দেখে আনন্দিত হয় এবং নিজস্ব সমাজ, জাতি ও সংস্কৃতি ও পরিবেশের পক্ষে মূল্যবান মনে করে খুশি হয়। তার মানে কি, একটি সমাজের বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন তার নিজের যে সহকর্মী তাদের মধ্যে দেখে খুশি হয় যে না, এমন একটা আদর্শ আমার প্রয়োজন, এমন একটি আদর্শের আমিও চলতে পারি, তাহলে সেটি হচ্ছে মূল্যবোধ। এটা বলে গেছেন নিকোলাস ডেসার। সমাজবিজ্ঞান সংজ্ঞাগুলোর আলোকে বলা যায়, মূল্যবোধ হল মানুষের সামাজিক স্বীকৃতি এমন কার্যক্রম যা আচরণ বা সামগ্রিক প্রশংসিত হয়। এটি স্থায়ী কোনো বিষয় নয়, স্থান ও কাল সময় ভেদে মূল্যবোধ পরিবর্তিত হয়। অর্থাৎ মূল্যবোধ হলো আপেক্ষিক। যেমন আমাদের দেশে পরিচিত মূল্যবোধ অনুযায়ী ধূমপান করা বিশেষত বড়দের সামনে এটি অন্যায় কাজ, কিন্তু অনেক দেশে এটি একটি সাধারণ ব্যাপার। সুতরাং বলা যায় মূল্যবোধ হলো ভালো বা মন্দ সম্পর্কে সামাজিক ধারণা। দুই, কাঙ্ক্ষিত বা অকাঙ্ক্ষিত বিষয় সম্পর্কে সমাজের বিশ্লেষণমূলক রায়। তৃতীয়, সমাজে মানুষের সাধারণ আচরণ যাতে আবেগ বিদ্যমান, সেটি হচ্ছে মূল্যবোধের ধারণা। এইবারে আমরা মূল্যবোধের কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টার অফ ভ্যালুস মানে কি, তার ক্যারেক্টার কীভাবে আছে, মূল্যবোধের বৈশিষ্ট্য কী। আচ্ছা, এক, সামাজিক আচরণের সমষ্টি। মূল্যবোধ এক, মূল্যবোধ ব্যক্তির আচরণের মাধ্যমে প্রকাশ পায়, যে আমি কেমন, তুমি কেমন, সেটি আলোচনার মাধ্যমে, যে আমার আচরণের মাধ্যমে আমার মূল্যবোধটা আমরা এই সমাজে দেখাতে পারি। দুই, পরিবর্তনশীলতা। মূল্যবোধ পরিবর্তনশীল। যেমন এক সময় আমাদের দেশে পরিচালিত রীতি অনুযায়ী নারী শিক্ষায় এক প্রকার নিষিদ্ধ ছিল, কিন্তু বর্তমান সে অবস্থা নেই, এটা আমরা জানি। তিন, বিভিন্নতা। মূল্যবোধ বিভিন্ন সমাজে বিভিন্ন ধরনের হতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পাশ্চাত্য সমাজে মদ্যপান নিত্য নৈমিত্তিক ব্যাপার, অথচ আমাদের সমাজে মদ্যপানকে ঘৃণার চোখে ঘৃণার কাজ বলে গণ্য করা হয়। কাজে বলা যায় স্থানকাল পাত্রভেদে মূল্যবোধ বিভিন্ন হতে পারে। চার, সর্বজনীনতা। কতিপয় মূল্যবোধ যেমন সততা, ন্যায়পরায়ণতা, পরোপকার ইত্যাদি সাধারণ সর্বজনীন। আচ্ছা, এটা হচ্ছে সর্বজনীন। পাঁচ হচ্ছে এক এবং অভিন্ন বা মানব কল্যাণকর। মূল্যবোধ সততা, সত্যের উপর প্রতিষ্ঠিত। ব্যক্তি বা সমাজের আপাত দৃষ্টিতে মূল্যবোধের পার্থক্য থাকলেও এই উদ্দেশ্য এক এবং অভিন্ন, যা মানব কল্যাণকর। ছয়, ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল। মূল্যবোধ ব্যক্তির দৃষ্টিভঙ্গির উপর নির্ভরশীল, অর্থাৎ যার দৃষ্টিভঙ্গি যত প্রসারিত তার ক্ষেত্রে মূল্যবোধের বিকাশ তত উন্নত। আবার কম অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে মূল্যবোধের বিকাশ অপেক্ষাকৃতভাবে কম লক্ষ্য করা যায়। কাজে দৃষ্টিভঙ্গি প্রসারের জন্য ব্যক্তির গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। জ্ঞান অর্থ সত্যের সন্ধান করা। সাত, পরিবেশের প্রভাব। মূল্যবোধের উপর পরিবেশের প্রভাব লক্ষ্য করা যায়। যে ব্যক্তি যে পরিবেশে অবস্থান করে সেই পরিবেশের প্রভাব তার মানসিক চেতনা তৈরি হয়। তবে পরিবেশের প্রভাবে মূল্যবোধের বাস্তবায়নের পদ্ধতির বিভিন্নতা থাকলেও এটি মানবতার কল্যাণে কাজ করে থাকে। আর মূল্যবোধ বিকাশ লাভ করে ন্যায়বোধ, সহনশীলতা, আইনের শাসন ইত্যাদির প্রভাব মূল্যবোধের বিকশিত হয়। ন্যায়বোধ ও আইনের শাসনের ফলে মানব সমাজে শান্তি শৃঙ্খলা ও সাম্য প্রতিষ্ঠিত হয়। সহনশীলতার প্রভাবে মানুষের মতো হিংসা, বিদ্বেষ, দ্বন্দ্ব সংঘাত দূর হয়। নয়, শ্রদ্ধাবোধ বা মূল্যবোধের ভিত্তি। সমাজে বসবাসকারী মানুষের শ্রদ্ধাবোধ মূল্যবোধের ভিত্তি। জনগণ মূল্যবোধকে অতিক্রম করতে চায় না। উদাহরণ হিসেবে বলা যায়, ব্রিটিশ জাতি মূল্যবোধ ও প্রথাকে আইনের চেয়ে অধিক সম্মান প্রদর্শন করে থাকে। 10, মানুষের ঐক্য সূত্রে আবদ্ধ রাখে। একই আচার অনুষ্ঠান, রীতিনীতি বা মূল্যবোধের অনুশীলনের মাধ্যমে সমাজের সকল মানুষের নীতির প্রীতির বন্ধনে আবদ্ধ থাকে। এটা হচ্ছে মূল্যবোধের বৈশিষ্ট্য।
এবারে মূল্যবোধের আমরা শ্রেণীবিন্যাস আলোচনা করতে পারি। ক্লাসিফিকেশন অফ ভ্যালুস। মূল্যবোধকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্নভাবে শ্রেণীবিন্যাস করা যায়। বিভিন্ন পণ্ডিত ব্যক্তি একে বিভিন্নভাবে দেখানোর চেষ্টা করেছেন। ডেলিন এই পার্কার দুটি বিষয়ের লিখিত নিরিখে মূল্যবোধকে শ্রেণীবিন্যাস করেছেন, যথা বাস্তব জীবনভিত্তিক মূল্যবোধ এবং কল্পনাপ্রসূত মূল্যবোধ। বাস্তব জীবনভিত্তিক মূল্যবোধের মধ্যে তিনি অন্তর্ভুক্ত করেছেন স্বাস্থ্য ও আরামায়েশ, 2 আকাঙ্ক্ষা নৈতিকতা নৈতিকতা, 3 ভালোবাসা বন্ধুত্ব, 4 নৈতিকতা, 5 জ্ঞান, 6 প্রযুক্তিগত দক্ষতা ইত্যাদি। অন্যদিকে কল্পনাপ্রসূত মূল্যবোধের অন্তর্ভুক্ত করেছেন খেলাধুলা, কলা ও ধর্ম ইত্যাদি বিষয়। কেউ কেউ আবার মূল্যবোধকে ইতিবাচক ও নেতিবাচক এই 2 ভাগে ভাগ করেছেন। তাদের মধ্যে ইতিবাচক মূল্যবোধ হল সেই মূল্যবোধ যা সমাজ, রাষ্ট্র, সরকার ও গোষ্ঠী কর্তৃক স্বীকৃত। অন্যদিকে এইরূপ স্বীকৃত নয় তাকে নেতিবাচক মূল্যবোধ বলে। কিন্তু অনেকে নেতিবাচক মূল্যবোধ বলে কোনো কিছু স্বীকার করতে চায় না। সাধারণভাবে পেশাগত দিক থেকে মূল্যবোধের 8টি শ্রেণীতে বিভক্ত করতে আমরা পারি। সাধারণতভাবে আমরা পেশাগত দিক থেকে, এক হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ। মানুষের দৈনন্দিন জীবন অর্থনৈতিক কার্যকলাপ সম্পন্ন করতে যে মূল্যবোধ মানুষ চর্চা করে তা হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ, অর্থাৎ লেনদেন, ব্যবসা বাণিজ্য, কোনো কিছুর ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, শিল্প উৎপাদন ইত্যাদির ক্ষেত্রের সাথে এর মূল্যবোধ জড়িত। 2 সামাজিক মূল্যবোধ। সাধারণত সামাজিক মূল্যবোধ হল সামাজিক মানুষের আচরণ নিয়ন্ত্রণ ও পরিচালনা করার নীতি বা আদর্শ, কিন্তু সমাজ কল্যাণে এটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয়ে থাকে। ব্যাপক অর্থে সামাজিক মূল্যবোধ হল সমাজের মানুষের সামাজিক সম্পর্ক আচরণ বিভিন্ন নীতিমালা, বিশ্বাস, দর্শন ও চিন্তাভাবনার মাধ্যমে পরোক্ষভাবে নিয়ন্ত্রিত ও পরিচালিত উপাদানগুলোর সমষ্টি। 3 রাজনৈতিক মূল্যবোধ, পলিটিক্যাল ভ্যালুস। গণতান্ত্রিক কিংবা অন্য যে কোনো শাসনতান্ত্রিক ব্যবস্থায় নাগরিকের রাজনৈতিক অধিকার ও কর্তব্য পালনের ক্ষেত্রে রাজনৈতিক মূল্যবোধের প্রয়োগ দেখা যায়। সৎ ও যোগ্য প্রতিনিধি নির্বাচন কারো দ্বারা প্রভাবিত না হয়ে রাজনৈতিক মূল্যবোধের উদ্দেশ্য। 4 আধ্যাত্মিক মূল্যবোধ। মানুষ আত্মিক শক্তি অনেক বড় শক্তি, আর আত্মিক শক্তি যদি উপযুক্ত মূল্যবোধ দ্বারা বিকশিত হয় তবে তাকে সর্বক্ষেত্রে দৃঢ় চরিত্রের পরিচয় দিতে সহায়তা করে। আত্মিক বা আধ্যাত্মিক মূল্যবোধ বলতে এটিকেই বোঝানো হয়েছে। 5 আধুনিক মূল্যবোধ। সততা, পরিবর্তনশীলতার বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার সাথে সাথে নতুন নতুন মূল্যবোধ বা সংস্কৃতির সম্মুখীন হতে হয়। নিজস্ব মূল্যবোধকে ধারণা করে আধুনিকতার সমন্বয়ের গঠিত এইরূপ মূল্যবোধকে বলে আধুনিক মূল্যবোধ। 6 নান্দনিক মূল্যবোধ। মানুষের মনের সুকোমল বৃত্তিগুলি প্রকাশ করার ক্ষেত্রে তার মূল্যবোধের সমষ্টি ভূমিকা রাখে। যেমন কারো চিত্রাঙ্কনে হাত যশ থাকতে পারে, এক্ষেত্রে সে যে কোনো ধরনের চিত্র আঁকতে বা নির্ভর করতে তার নান্দনিক মূল্যবোধের উপর নির্ভর করে। 7 ধর্মীয় মূল্যবোধ, রিলিজিয়ন ভ্যালুস। ধর্ম মানুষের মূল্যবোধ গঠনের এক বড় নিয়ামক। ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষা দ্বারা মানুষের যে মূল্যবোধ জন্মায় তার মূলত ধর্মীয় মূল্যবোধ। সমাজে মানুষের নিয়ন্ত্রণের জন্য ধর্মীয় মূল্যবোধের ন্যায় শক্তিশালী উপাদান আর কোনটি হতে পারে না। 8 বস্তুগত মূল্যবোধ। মানুষের চরিত্রের যে উপাদানটি বস্তুগত নিরপেক্ষতা থেকে জন্ম নেয় তাই হচ্ছে বস্তুগত মূল্যবোধ। মূল্যবোধের উপযুক্ত 8টি শ্রেণী ছাড়াও সমাজে গবেষকমূলক মূল্যবোধের আরও কয়েকটি শ্রেণী উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে 1 বুদ্ধিভিত্তিক মূল্যবোধ। কোনো বিষয়কে বাস্তবিকভাবে বোঝার সামর্থ্যকে বুদ্ধিভিত্তিক মূল্যবোধ বলা হয়। এই মূল্যবোধ মানুষের উত্তরাধিকারী সূত্রেও পায় এবং নিজেও অর্জন করে। 2 সাংস্কৃতিক মূল্যবোধ। মানুষ তার লালনকৃত বা ধারণকৃত সংস্কৃতি থেকে যে মূল্যবোধ গ্রহণ করে সেগুলোকে সাংস্কৃতিক মূল্যবোধ বলে। সাংস্কৃতিক মূল্যবোধকে সামাজিক প্রথা থেকেই বেশি পরিমাণ উন্নত হয়। 3 সার্বিক ও বাহ্যিক মূল্যবোধ। কোনো ব্যক্তির সাহসিকতা, সরলতা, পোশাক পরিচ্ছদ, পরিষ্কার পরিচ্ছন্ন ইত্যাদি পারিশ্রিক বা বাহ্যিক মূল্যবোধ। কেউ কেউ এই মূল্যবোধকে ব্যক্তিগত মূল্যবোধ হিসেবেও আখ্যায়িত করেছেন। এই শ্রেণীর মূল্যবোধ অতিমাত্রা আপেক্ষিক। এবার সর্বশেষ হচ্ছে অনন্য মূল্যবোধ। আচ্ছা, এই অনন্য মূল্যবোধের মধ্যে আছে আইনগত মূল্যবোধ, শিক্ষাগত মূল্যবোধ, ক্রীড়া সংক্রান্ত মূল্যবোধ, জীবনের মূল্যবোধ, চিকিৎসা বিষয়ক মূল্যবোধ, ভাষার মূল্যবোধ, কারিগরি মূল্যবোধ, আবেগিক মূল্যবোধ, তাত্ত্বিক মূল্যবোধ, প্রায়োগিক মূল্যবোধ, তথ্য প্রযুক্তিগত মূল্যবোধ ইত্যাদি।
মূল্যবোধ এবং সুশাসনের ধারণা আমরা এখানে এটা আলোচনা করতে পারি। সমাজ ও রাষ্ট্রের অন্যতম ভিত্তি হচ্ছে মূল্যবোধ। কাজেই মূল্যবোধের মানের উপর সমাজ ও রাষ্ট্রের মান নির্ভর করে। অর্থাৎ মূল্যবোধ যতটা উন্নত হবে, সমাজ ও রাষ্ট্র ততটাই উন্নত হবে। এইটাই স্বাভাবিক। আমরা যদি উন্নত হতে পারি, সমাজ পরিবর্তন হতে বাধ্য। পক্ষান্তরে মূল্যবোধের অবক্ষয় সমাজ ও রাষ্ট্রের নেতিবাচক প্রভাব ফেলবে, সুশাসন বাড়াতে হবে। কাজেই এক কথায় বলা যায় সুশাসন বা মূল্যবোধ ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। মূল্যবোধের বিকাশ ছাড়া সুশাসন প্রতিষ্ঠা কখনোই সম্ভব হতে পারে না। আবার সুশাসন এক ধরনের মূল্যবোধ, অতএব একথা নির্দ্বিধায় বলা যায় মূল্যবোধ ও সুশাসনের মধ্যে প্রত্যক্ষ ও ইতিবাচক সম্পর্ক বিদ্যমান। মূল্যবোধের এই সুশাসনের সম্পর্ক নিচে আমরা আলোচনা করতে পারি। আচ্ছা, আলোচনা 1, শাসকের মূল্যবোধ চর্চা সুশাসনের সহায়ক। 2, রাষ্ট্রযন্ত্রে মূল্যবোধের চর্চা ও সুশাসন নিশ্চিত করে। 3, নাগরিকের মূল্যবোধের চর্চা সুশাসন প্রতিষ্ঠা সহজ করে। 4, সুশাসন মূল্যবোধের বিকাশ সাধন করে। সর্বশেষ আমি এখানে আলোচনা করতে পারি যে সুশাসন প্রতিষ্ঠা মূল্যবোধের গুরুত্বটা কি আছে। আমাদের মূল্যবোধের যে সুশাসন, এই গুরুত্বটা আমরা আলোচনা করতে পারি। সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব: আইনের শাসন প্রতিষ্ঠা করা। 2, ন্যায় বিচার মূল্যবোধের বিকাশ সহায়ক করা। 3, নাগরিক অধিকার সংরক্ষণ বা কর্তব্য পালন। 4, সহনশীলতার মূল্যবোধের ভিত্তি। 5, শৃঙ্খলাবোধ মূল্যবোধ সম্পন্ন করে সুশাসন প্রতিষ্ঠা করে। 6, সহমর্মিতা সুশাসনের সহায়ক। 7, সুশাসনের সাথে সাথে মূল্যবোধের বিকাশ সাধিত হয়। আর সুশাসনের শ্রমের মাধ্যমে ব্যক্তির মর্যাদা নির্ধারণ। 9, বিবেকবোধ দ্বারা আচরণ নিয়ন্ত্রিত। এখন আমরা দেখতে পাচ্ছি তাহলে যে উল্লেখিত উপায় সুশাসন মূল্যবোধের বিকাশ সহায়ক ভূমিকা পালন করতে পারে। উক্ত বিষয়গুলো মানুষের আচার আচরণকে প্রত্যক্ষ পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে, সুশাসন প্রতিষ্ঠা করে। অতএব বলা যায় সুশাসন প্রতিষ্ঠায় মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আগামীকালে তোমাদের আলোচনা যাবে আইনের সংজ্ঞা, আইনের ধারণা, আইনের শ্রেণীবিন্যাস, আইনের উচ্চসমূহ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।